রাজপথে জামায়াত ইসলামীর কর্মসূচি জমে উঠেছে। রাজধানীতে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত করেছে। এই সমাবেশ ও গণমিছিল লোকে লোকারণ্য হয়েছে। বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী এবং জনগণ অংশগ্রহণ করেছে এবং জনগণের এই ব্যাপক সাড়া দেখে, বিরোধী দলের ব্যাপক তৎপরতা দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সরকারের টনক নড়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারী, শফিকুল ইসলাম মাসুদ, রাশেদ প্রধানরা সরকারকে যে ভাষায় যে বার্তা দিয়েছেন, এতে তারেক জিয়া সরকার ভয় পেয়েছে। সরকার একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। এমনিতেই সরকারের চারদিকে সংকট আর সংকট, সরকার কুলিয়ে উঠতে পারছে না, চারদিকে অন্ধকার, ভয়াবহ লোডশেডিং, ভয়াবহ জ্বালানি সংকট, অর্থনৈতিক অস্থিরতা। বিশ্বব্যাংক আইএমএফ টাকা দেওয়ার কথা বলেও এখন আর টাকা দিতে চায় না। মরার উপর খাড়ার ঘা। এর মধ্যে আবার বিএনপি সরকার মব করছে, মব প্রশ্রয় দিচ্ছে, ভিন্ন মত দমন করা শুরু করেছে। অ্যাক্টিভিস্ট ফেসবুকে লেখার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে রাশেদ প্রধান, নাসিরউদ্দিন পাটোয়ারীরা যে বার্তা দিয়েছেন, এটা সরকারের জন্য ভয়ের কারণ। দেখেন, জামাত এই সমাবেশ এবং গণমিছিল করেছে, এতে যে সরকারের টনক নড়েছে, এতে যে কাজ হচ্ছে তার প্রমাণটা আমি দিই। মনে রাখবেন যে বিরোধী দলের কোনো কর্মসূচি দেখবেন যে সরকার যদি রিয়াক্ট না করে, যদি বলে যে হ্যাঁ এটাও তাদের অধিকার করতেই পারে, তাহলে বুঝবেন যে এই কর্মসূচির কোনো গুরুত্ব নেই। যদি রিয়াক্ট করে তাহলে বুঝবেন যে না, কাজ হচ্ছে। যেমন সংসদ থেকে যে ওয়াকআউট করা, কিছু কিছু ওয়াকআউটে এতে বিএনপির কিছু আসে যায় না, এজন্য এইসব ওয়াকআউটকে তারা অ্যাপ্রিসিয়েট করে। যেমন রাষ্ট্রপতির ভাষণের দিন যে জামাতের একদম প্রথম দিন, সংসদের প্রথম দিন যে ওয়াকআউট, এটাকে কিন্তু বিএনপির লোকজন মজা করেছে, এনজয় করেছে এবং অনেকটা খুশি হয়েছে। ওই ওয়াকআউটে তাদের কিছু আসে যায় না। এবং এর পরের ওয়াকআউটেও বিএনপি সরকার বলেছে, সরকারের লোকজন বা ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে যে ব্যাপার না, ওয়াকআউট তাদের অধিকার, আপনারা করতেই পারেন। কিন্তু তারপরের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুলেছে যে এটা কেন বা এটা উচিত হয়নি। এর মানে ওই ওয়াকআউট কাজে লেগেছে, কেন ওটা হিস্ট্রিতে কোডিফিকেশন হচ্ছে এবং এই যে মানবাধিকার বিল, গুম অধ্যাদেশ বিল বাতিল করা বা এই যে বিষয়গুলো, এগুলো জামাত প্রতিবাদ করে সংসদ থেকে বেরিয়ে গিয়েছে। এতে কিন্তু তাদের সমস্যা হবে ভবিষ্যতে। ঠিক তদ্রূপ বিক্ষোভ মিছিল, রাস্তার পাশে মিছিল, মানববন্ধন, এতে যদি কোনো প্রভাব না থাকে জনজীবনের উপর, এবং বিশেষ করে এগুলোর একটা প্রভাব থাকে যে জনগণ বিশ্বাস করতে শুরু করে যে এই সরকার খারাপ, এই সরকার ভালো না। এবং এই যে তারেক রহমানের বাসভবনের নিচে বাংকার বানানো, টানেল বানানো নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমার মনে হয় না যে এইসব বাংকার টানেল বানাতে পারবে। কারণ ভেরি সিম্পল, আপনি কেন বাংকার বানাচ্ছেন, টানেল বানাচ্ছেন? আপনি কি পালাতে চান? বাংকারের ভিতরে ঢুকতে চান? নইলে কেন এই সুবিধা রাখছেন? এর মানে নিশ্চিত যে আপনাকে একদিন পালাতে হবে নাকি? এই প্রজন্ম অনেক চালাক এবং এআই দিয়ে ছবি বানিয়ে প্লাবন ট্রোল করছে যে বাংকার থেকে তারেক রহমান বের হচ্ছে আর সামনে হাসনাত আব্দুল্লাহ বসে আছে, যে ধরবে, শিকারী বসে আছে। এখন কিন্তু বিএনপি সরকারের লোকজন, বিশেষ করে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট, তারা আজকে দেখলাম যে জামাতের যে এই সমাবেশ এবং গণমিছিল, এই গণমিছিলের ছবি শেয়ার করে নানানভাবে এটা স্ক্রুটিনাইজ করে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে এই যে গণভোগান্তির কারণ করছে, এই যে জামাত এত বড় গণমিছিল করছে, এত বড় প্রোগ্রাম করেছে, রাস্তা আটকে সমাবেশ করেছে, এতে তো জনগণের প্রচুর ভোগান্তি, এই অমুক জায়গা যাম তমুক জায়গা যাম। তো এরকম বলতে বলতে সামনে বাধা দিবে, এক পর্যায়ে বলবে যে অনুমতি লাগবে। তো এই যে রিয়াক্ট করা, এটাই প্রমাণ যে সরকারের টনক নড়েছে এবং জনগণ রাস্তাঘাটে, বাসে এবং চায়ের দোকানে সরকার গালাগালি করে। জামাতের এই কর্মসূচির ফলে জনগণ সাহস পাচ্ছে এবং জনগণের কাছে বার্তাগুলো পৌঁছে যাচ্ছে। জনগণের ব্যাপক সাড়া এবং লোকে লোকারণ্য জামাতের কর্মসূচি জমে উঠছে, তার প্রমাণ এটা। দর্শক, বার্তাগুলো দেখেন। বিশেষ করে হিট বক্তব্য দিয়েছেন তিনজন, নাসিরউদ্দিন পাটোয়ারী,
রাশেদ প্রধানের এক একটা বক্তব্য এক একটা বুলেট, যার ফলে রাশেদ প্রধানের পেছনে লেগেছে বিএনপি। রাশেদ প্রধানকে বিএনপি ভয় পায়। রাশেদ প্রধান তারেক রহমানকে ফাঁসিয়ে দিয়েছেন। তারেক রহমানকে একটা ভদ্র ভাষায় গালি দিয়েছেন। ওটা গালি না, কুলাঙ্গার। এটা একটা ভালো শব্দ। এটা বিসিএস পরীক্ষা দিতে হলে মুখস্থ করতে হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে মুখস্থ করতে হয়, বইতে পড়ানো হয়। এটা কোনো নোংরা শব্দ হতে পারে না। তো এটা বলেছে। যেমন অনেক খারাপ শব্দ আছে, সন অফ বিচ বা এরকম অনেক গালি আছে খারাপ, বাস্টার্ড। এগুলো কিন্তু বই পুস্তকে নাই বা ভর্তি পরীক্ষা কিংবা বিসিএস এর জন্য মুখস্থ করতে হয় না। ওগুলো অশালীন। কারণ বাস্টার্ড এটার অর্থ সবাই জানে, কিন্তু এটা অশালীন। এই জন্য দেখবেন যে বাস্টার্ড শব্দের অর্থ কি, এটা কোনো পরীক্ষা আসে না, কারণ এটা অশালীন। কিন্তু কুলাঙ্গার অর্থ কি বা ব্ল্যাক শিপ অর্থ কি, এটা কিন্তু পরীক্ষা আসে। এটা সিম্পল কথা। তো এতে রাশেদ প্রধানের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে বিএনপির মববাজরা। এতে যেটা হয়েছে যে বিএনপি যে মব করে অথবা সরকারের সমালোচনা করা যায় না, তারেক জিয়া শেখ হাসিনার মতো হয়ে উঠছেন, এই মেসেজটা চারদিকে ছড়িয়ে পড়লো, দেশে বিদেশে খবর রটে গেছে। তো এতে ক্ষতি তো হলো মূলত বিএনপি। রাশেদ প্রধানের যে বক্তব্য, এর একটা মারাত্মক প্রভাব জনগণের উপর আছে। জনগণ উদ্বেলিত হয়, জনগণ উত্তেজিত হয় বিএনপির বিরুদ্ধে। তিনি জনগণকে জাগিয়ে উঠাতে পারেন। এই জন্য রাশেদ প্রধানের এক একটা বক্তব্য এক একটা বুলেটের মতো। নাসিরউদ্দিন পাটোয়ারি মানেই হিট। মুক্তির সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, জিয়াতন্ত্র থেকে মুক্তির যে সংগ্রাম, বাংলাদেশের মানুষকে জিয়া পরিবার থেকে উদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হবেন, রাজপথে থাকবেন। সরকারের আচরণে গণবিরোধী সরকারের বহিঃপ্রকাশ 11 দলীয় জোটের নেতাদের মূল বার্তা এটা যে এই সরকার গণবিরোধী সরকার। তাদের কথাবার্তা ঠিক নেই। তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের রায় ম্যান্ডেটকে মানে না। ক্ষমতা এসেই তারা ফেসিস্ট হয়ে যাচ্ছে এবং জনগণ 11 দলীয় জোটের এই কথা বিশ্বাস করছে এবং বিশ্বাস করাচ্ছে। সরকারের আচরণে গণবিরোধী সরকারের বহিঃপ্রকাশ ঘটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন না করে উল্টো বিরোধী দলকে দমনের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠিন লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজপথে নেমে জামাত জোটের নেতারা শুধু বার্তাই দেয়নি, আগামী দিনে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এই আন্দোলন হজম করার মতো কোনো সক্ষমতা বিএনপি সরকারের নেই। সমাবেশে জামাত ইসলামী নায়েব আমির এটি মাজহারুল ইসলাম বলেন, সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, এই ওয়াদা জনগণকে দিয়েছেন, আর সময় আসার পর ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যে জিয়া পরিবারতন্ত্র থেকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার ঘোষণা দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন হবে। সরকার জনগণের উপর আস্থা হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেন নেতারা। এই সময় তারা আরো বলেন সরকার মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ এই বিষয়টা অ্যাড্রেস করেছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ যদি ইনঅ্যাক্ট করে, একটা কথা জিয়া ভাই, আপনি একজন মিলিটারি ইন্ডিভিজুয়াল, আপনি একটা জিনিস কিন্তু জানেন, বাংলাদেশকে যদি ইন্ডিয়া হাসিনা বা তারেক রহমানের মাধ্যমে ইনঅ্যাক্ট করে, বাংলাদেশ যেভাবে রিভোল্ট করবে, এবং বাংলাদেশ যদি রিভোল্ট করে বসে, তখন স্রেফ বাংলাদেশ একা স্বাধীন হবে না, ভারত তখন তার 7 সিস্টার নিয়ে বিপদে পড়ে যাবে। কারণ বাংলাদেশ যদি তখন স্বাধীনতার জন্য ডাক দিয়া বসে ভারতের এগেনস্টে, তাইলে ভারত দেখে এই বাংলাদেশে যদি আমি নিতে যাই, আমার 7 সিস্টারও যাবে, আমার আমও যাবে, ছালাও যাবে। হাসিনা আর তারেক রহমান, হাসিনা ইন্ডিয়ার কাছে বহু বিড়বিড় করছে। সুষমা স্বরাজ একটা কথা বলছিল মোদিরে, যে স্পেশাল জাতিসংঘের যে ডেজিগনেটেড ক্যাটাগরি আছে কাশ্মীরে, এইটাকে ক্যান্সেল করা হোক এবং বাংলাদেশকে ইনঅ্যাক্ট করা হোক। ভারতের বৌদ্ধরা বলছে কাশ্মীর থেকে ইউনাইটেড নেশনস এর স্পেশাল ডেজিগনেটেড পজিশন উইথড্র করা গেলেও বাংলাদেশে যদি আমরা হাত দেই, this is going to be something severe, fatal
দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, আমরা এটা অ্যাফোর্ড করবো না। আপনার কি মনে হয় না ব্যাপারটা তাই? বাংলাদেশের হিন্দুরা ভারতে গিয়া বিড়বিড় করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, ভারত ইন্টারেস্ট দেখায় না। হাসিনা ভারতে গিয়া বিড়বিড় করে নেওয়ার জন্য, ভারত রিস্ক নেয় না। এখন তারেক রহমান ভারত সফরে যাবে, এখানে একটা কথা আমি টেনে আনতে চাই। সেই কথাটা হলো, ভারতের বিখ্যাত একটা পত্রিকা দা হিন্দু, এটা আপনি জানেন জিয়া ভাই, অনেক হিন্দু হচ্ছে এতটা প্রেস্টিজিয়াস পত্রিকা, যেটাকে বলা হয় নিউ ইয়র্ক টাইমস অফ ইন্ডিয়া। দা হিন্দুরে এত গুরুত্ব দেওয়া হয়। এখন হিন্দুতে তারেক রহমানের ভিজিট নিয়ে একটা হেডলাইন করছে, আমি কাটিংটা একটু দেখাই। বাংলাদেশ সিক্স রিসেট ইন ইন্ডিয়া ties on us on New Delhi to recognize changed reality, Tarek's advisor. এখন আমি একটা কথা বলি আপনাকে জিয়া ভাই, নিউ ইয়র্ক টাইমস যদি বাংলাদেশে কারো সাথে কথা বলতে যায়, আপনি কি জানেন তারা তার ব্যাকগ্রাউন্ড দেখে? নিউ ইয়র্ক টাইমস এর এডিটোরিয়ালে প্রায় আপনার একটা ধারণা আছে, তারপরে আমি দর্শকদের বোঝার জন্য আপনাকে আমি বলছি, যে কোনো একটা পত্রিকায় কোনো একটা নিউজ কাভারেজের জন্য তারা একজন এডিটরকে দায়িত্ব দেয়, একজন ইনভেস্টিগেটর বা দুইজন ইনভেস্টিগেটরকে দায়িত্ব দেয়, এবং ওটার উপরে ধরেন ছোট্ট একটা আর্টিকেলের জন্য বাজেট থাকে তাদের $1 মিলিয়ন অথবা $100,000। কিন্তু ইন্টারন্যাশনাল একটা আর্টিকেল করতে গেলে ইনভেস্টিগেটিভ জার্নালিজমে তারা একটা কাজ করে, একটা সাবজেক্টের উপরে 3জন এডিটর দেয়, এবং সেখানে তাদের বাজেট থাকে মিনিমাম $2.5 থেকে $3 মিলিয়ন। তাদের এই জন্যই নিউ ইয়র্ক টাইমস, আমার পরিচিত এক ভদ্রলোক আছে নিউ ইয়র্ক টাইমসে লেখেন, প্রতিটা আর্টিকেলে তাকে পে করা হয় $1.3 মিলিয়ন। আমি তার এক সময় আমি বলছিলাম, মিস্টার রোজেনথাল, হাউ মেনি আর্টিকেল ইউ পুট? আসে আর আমারে বলে, Jacob, I don't have time. I probably put 4 or 5 articles in a year. এবার তাদের স্ট্যান্ডার্ডটা আপনি চিন্তা করেন। এখন এই কথাটাকে কেন বললাম? নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে কোন জায়গায় ইন্টারভিউ করতে গেলে তারেক রহমানের অ্যাডভাইজার মাহাদি আমিন বা হুমায়ুন কবিরের মতো লোকজনের ডাকবে না, কারণ এদের ফরেন পলিসি সম্পর্কে কোনো স্টাডি নাই, এদের গভর্নিং পলিসির উপরে কোনো আইডিয়া নাই, এদের পলিটিক্যাল কোনো ফিলসফি নাই, এরা পাবলিক সেন্টিমেন্টের উপরে কোনো সাবজেক্টে তারা অ্যাওয়্যার না। কিন্তু তাদের তো কোনো কনসেপ্ট অফ গভর্নেন্সও নাই, তাদের তো একটা আইডিয়া থাকতে হবে না হাউ টু রান এ কান্ট্রি। আই মিন দে শুড হ্যাভ হ্যাড এন দে ডোন্ট হ্যাভ ইট জিয়া ভাই, দে ডোন্ট হ্যাভ ইট। আমি আপনার কাছ থেকে বুঝতে চাচ্ছি, আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস দ্য হিন্দু এই হুমায়ুন কবিরকে কোট করে এই আর্টিকেলটায়? মানে আপনি কি এটা বলবেন দ্য হিন্দুর দৈন্যতা, নাকি তারা ইচ্ছা করে এ ধরনের লোকজন খুঁজে? Because they have nobody else to talk about. That's what he is. So what to do? আমাকে একটা কথা বলেন, ইন্ডিয়ার সাথে যে ডায়লগটা তারা দিছে, হেডলাইন করছে, আপনার কি মনে হয় রিসেট ইন ইন্ডিয়ার স্টাইজ? আপনি কি মনে করেন এই যে খলিলুর রহমান সাহেবকে নিছে, আমি আপনার একটা কথা আপনাকে আমি বলি, খলিলুর রহমানের প্রতি আমি কোনো অশ্রদ্ধা দেখাইতেছি না, লেখাপড়া জানা আমার কোনো সন্দেহ নাই, কিন্তু একটা কথা, অ্যাকচুয়ালি হবে কি, বাংলাদেশ কন্টিনিউস উইথ ইন্ডিয়া টাই, এটা বলা উচিত, রিসেট বলা উচিত না, রিসেট বলা উচিত। আচ্ছা, আমি একটা কথা আপনাকে বলি, আপনি আমার কথাটাকে যদি একটু চিন্তা করেন, খলিলুর রহমান একজন যোগ্য মানুষ, আমি সন্দেহ করতেছি না, কিন্তু একটা জিনিস, হাসিনা 17 বছরের দুঃশাসনে ডিড খলিলুর রহমান প্লেইড এনি রোল? জিরো। He is the beneficiary of Dr. Muhammad Yunus' effort and America's effort in Bangladesh. ব্যক্তি খলিলুর রহমান হাসিনার দুঃশাসনের সময় কোন রোল প্লে করে নাই, কিন্তু তারপরেও খলিলুর রহমান একজন যোগ্য মানুষ, নো ডাউট। খলিলুর রহমানকে বাদ দিয়ে হিন্দু পিক করছে এমন একজন মানুষকে, হুমায়ুন কবিরকে।
আপনি কি জানেন উনি ভিসা ইউনিভার্সিটির মাস্টার্স? জানি এটা। লন তারপরে আরো 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 অনেক কিছুই আছে তার স্টকে। ওকে, lot of lot of lot of events are in his control. এই সে একজন, তাকে কোট করছে এবং তারেক রহমান বলছে আমরা মিউচুয়াল বেনিফিট খুঁজি ভারতের কাছ থেকে। আপনাকে যদি আমি এমনি জিজ্ঞাসা করি, গত 54 বছরে ভারত বাংলাদেশের সাথে মিউচুয়াল বেনিফিটের জন্য এক চুক্তি করছে, আপনি যদি আমাকে একটু বলেন একটা চুক্তি। Zero. To my knowledge, zero. India is such a country, let me tell you one thing. India is such a country যারা সুপার পাওয়ার হইতে চায়। এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি। আমি 2008 সালে আমি একটা সেমিনারে ছিলাম লন্ডনে। সেমিনারের সাবজেক্ট ছিল ক্যান ইন্ডিয়া বিকাম সুপার পাওয়ার। হ্যাঁ, এটি ছিল সাবজেক্ট। তো সাবজেক্টটা ডিসকাস করা হচ্ছিল যে ইন্ডিয়ান অ্যাসপিরেশনস ফর সুপার পাওয়ার। তো এটা নিয়ে ডিসকাস করার পরে তো এটা দি সাবজেক্ট ম্যাটার ওয়াজ নট পার্ট অফ মাই ডিসকাশন। মানে একটা আমাদের ওই সেমিনারের মোডাস ছিল একটা যে কোনো একজন অফিসার উইল স্টাডি দিস ম্যাটার অ্যান্ড হি উইল প্রেজেন্ট হিজ কেস, অ্যান্ড after the presentation of the case, then you ask discussion amongst the members, and then members vote who all do you think, based on the the right side and the left side, for the motion and against the motion, who do you all think that India will become a superpower? So the conclusion chilo, the last word was India will remain to be a corner shop of London. আপনি লন্ডনের প্রত্যেকটা রাস্তার ওই স্টেশনের কোনায় কোনায় একটা করে মুদির দোকান থাকে, ঠিক আছে না? তো মুদির দোকানে সবকিছু পাবেন আপনি ওখানে, পেপার থেকে শুরু করে সবকিছু। সো দে সে দ্যাট ইন্ডিয়া ভাই আপনি শুনেন না, আমি একটা শব্দ দেই ভাই, আমি চাইতেছি এই শব্দটা আপনি ব্যবহার করেন। আমেরিকায় ওই কর্নার শপটাকে বলা হয় বোদেগা। আচ্ছা আচ্ছা, বোদেগা। হ্যাঁ, বাস্তব একেবারে, আমি যোগ করে কইতেছি না। যে কোনো নিউজ, ইভেন নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত বলে দোজ আর কল বোদেগা। হ্যাঁ, তো তো তাদের কথা হচ্ছে যে ইন্ডিয়া উইল রিমেইন টু বি দি কর্নার শপ এন্ড দে উইল নেভার বিকাম এ সুপার স্টোর, ঠিক আছে না? তো এইটা হলো, দিস ওয়াজ দি এক্সাম্পল। হ্যাঁ, তো আমি আমার এই স্টেটমেন্টটা, এন্ড দিস ওয়াজ দি এক্সাম্পল অফ অল দ্য মোস্ট অফ দ্য ব্রিটিশ অফিসার্স এন্ড সাম আদার ফরেন অফিসার্স, বাট যিনি নাকি প্রেজেন্ট করছে হি অলসো হ্যাড দ্য সেম। সো ইট ওয়াজ এন ইউনানিমাস ডিসিশন। The reason is that 70% of whatever they earn is being eaten by 70% people in India are still earning less than $1. Half of the people still shits in the field. They don't know where to release their discharge. How can they become a superpower? So they are born with a chicken heart who only looks after themselves. And they will not be, একটা সুপার পাওয়ার হইতে গেলে তার অনেক বড় একটা কলিজা লাগে, ঠিক আছে না? সেই কলিজা যদি না থাকে, তো কলিজাটা কি করে? ইট অ্যাকসেপ্টস অল দ্য টক্সিসিটি অফ দ্য নেইবার and give out fresh air. India is such a country that it can never do that. Okay, Because it itself has lots of toxicity.